যে নৌপথে যারা যাত্রা করেছে সেখানেও কিছু ভিডিও ভাইরাল হয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচানোর জন্য, বাবাকে বাঁচানোর জন্য একটি জলজ্যান্ত তরুণ পুরুষ সে নিজেকে বিসর্জন দিয়ে দিল। একটি লঞ্চ আর একটি লঞ্চের উপরে উঠে গেল, ধাক্কা দিল, মানুষটিকে পিষে ফেলল। ঈদ যাত্রাটি এখানেই তার জীবনের শেষ যাত্রা হয়ে গেল। এই ঈদ যাত্রাটি তার জীবনের সব যাত্রা হয়ে গেল। আর সেই নারীর অবস্থা, অন্তঃসত্ত্বা নারীর অবস্থা। তাহলে এই তিনটি মন্ত্রণালয়, আমরা যদি এই যোগাযোগ মন্ত্রণালয়ের কথা বলি, সড়ক মন্ত্রণালয়ের কথা বলি, আমরা যদি রেল মন্ত্রণালয়ের কথা বলি, আমরা যদি নৌ মন্ত্রণালয়ের কথা বলি, তাহলে এই তিনটা মন্ত্রণালয় কেন এরকম ব্যর্থতার পরিচয় দিল? কেন এরকম অদক্ষতার পরিচয় দিল? পথের কথনের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের মুবারকবাদ। সকল মানুষই ঈদকে কেন্দ্র করে বাড়ি ফিরেছে। যারা কিনা ঈদের মধ্যে সেই নারীর টানে বাড়ি ফিরবে, তারা যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে, এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তাদের সড়ক পথের যাত্রা, তাদের ট্রেন যাত্রা, তাদের নৌপথে যে যাত্রা, সেটি যেন নির্বিঘ্নে তারা বাড়ি ফিরতে পারেন, এই বিষয়টিকে উল্লেখ করে আমরা একটি ভিডিও রেকর্ড করেছিলাম। আর আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি এই ঈদের পরে, তখন ভারাক্রান্ত হৃদয়ে এই রেকর্ডটি করছি। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে এই ঈদকে কেন্দ্র করে। এর মধ্যে আমরা একজন কর্মজীবী নারীকে দেখেছি, স্বল্প বেতনের, স্বল্প আয়ের, স্বল্প আয়ের যারা চাকরিজীবী মানুষ, তাদের জীবনের যে ঘরে যাবে, যে ঘরমুখো মানুষ, তাদের ঈদটি কিরকম হবে সেটি আমরা দেখেছি। একজন নারী, সে যখন গাড়িতে উঠতে পারছে না, 500 টাকার ভাড়া তার কাছে 2000 টাকা চাওয়া হয়েছে, তখন সেই নারী আবেগতাড়িত হয়ে কান্নাকাটি শুরু করেছে। জানেন না আপনাকে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? বনপাড়া ভাড়া কত করে নিচ্ছে? এই যাবে না কেন? এই ভাই আমার সাথে কথা বলেন, যাবে না কেন? হ্যাঁ? ওনারা ফেরত দেবে, হয়রানি করে কেন? রাস্তার মধ্যে এই কান্নাকাটিটি যারা যারা দেখেছেন, বিবেকবান মানুষ, তাদের হৃদয় ভারাক্রান্ত হয়েছে। আমরা সেখানে শুনেছি আরেকটি মানুষ ওই নারীটির সঙ্গে যখন বচসা করছে যে আপনি না যান, আপনাকে কে বলেছে গাড়িতে ওঠার জন্য, ইত্যাদি, তার ভিতরে কোনো প্রকার মানবিকতা বোধ সেই কথার ভিতরে ছিল না। এটি মানুষকে খুব আহত করেছে যে 500 টাকার ভাড়া কেন 2000 টাকা হবে। আবার আমরা দেখেছি যে কিছু মানুষ ট্রেনে যাচ্ছে, যে হাতলটি রয়েছে যেটির মধ্যে ধরে মানুষ ট্রেনের মধ্যে উঠে, সেই হাতলটির মধ্যে গামছা দিয়ে বা কোনো কিছু দিয়ে নিজের শরীরটাকে বেঁধেছে। তার যে দূরপথের যাত্রা, সেই যাত্রায় পরিবারের সকলের সাথে সে যাবে, দেখা করবে ঈদের মধ্যে। আমরা দেখেছি কত মানুষ আকুতি করেছে যে ভাই, আমার টিকিট কাটা রয়েছে এই ট্রেনের সিটের, আমার সিট দেওয়ার দরকার নেই, শুধু আমাকে একটু উঠতে দিন। মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ যারা যারা ছিল সবাইকে আমরা দেখেছি, তারা ছিল নির্বিকার। আমরা দেখেছি ট্রেনের মধ্যে, ছাদের মধ্যে যে পরিমাণ মানুষ ছিল, ইঞ্জিনের আশেপাশে, ট্রেনের যে মাঝখানের যে জয়েন্ট, দুইটা বগির মাঝখানে যে জয়েন্ট থাকে, সেই জয়েন্টের মধ্যেও মানুষ। তারা নিজেকে কেউ কেউ বেঁধে নিয়েছে ট্রেনের কোনো কিছুর সাথে, আবার কিছু মানুষ ঠায় দাঁড়িয়ে গিয়েছে, কিছু নারী বসে গিয়েছে সেই জয়েন্টের মধ্যে। সচেতন মানুষ ভিডিও করেছে যেভাবে যাওয়া উচিত না। তাহলে মানুষগুলো যাবে কিভাবে? আবার আমরা দেখেছি কিছু মানুষ ঢাকার মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবে, তখন হাঁটা শুরু করেছে, যে এক স্টেশন থেকে আরেক স্টেশন বাস স্ট্যান্ডে যাবে, যে পরিমাণ ভাড়া তাদের কাছে চাওয়া হচ্ছে 4 গুণ 5 গুণ, তারা হাঁটা শুরু করেছেন। তাহলে এটা কি কথা ছিল? এই মানুষগুলো গত 1 মাস আগে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিয়েছিল একটি আশায়। আশাটি কি ছিল?
যে নিশ্চয়ই আমরা যে এবার কর্মস্থল থেকে বাড়ি ফিরবো, আমরা হয়রানির শিকার হব না। আমরা যারা গার্মেন্টে জব করি, আমরা যারা গার্মেন্টে কাজ করি, তারা নিয়মিত যে বেতন, সে বেতনটি পাবো, বোনাসটি পাবো। সরকারটি, যে নতুন সরকারটি আসবে, তারা সেখানে সহযোগিতা করবে, সহায়তা করবে। এই তো ছিল আশা প্রত্যাশা। কি দেখলাম আমরা এই ঈদকে কেন্দ্র করে? রাস্তাঘাট প্রায় বন্ধ ছিল। যারা গার্মেন্ট ওয়ার্কার, তারা যখন বেতন পাচ্ছে না, বোনাস পাচ্ছে না, তারা বাড়ি যাবে কিভাবে? দোকানের যে বাকি, বকেয়া, বাড়ি ভাড়া, সেগুলো কোত্থেকে দিবে? সেই জন্যে তারা রাস্তা ব্লক করেছিল। এই হচ্ছে অবস্থা। আমরা একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, যে মানুষটি দেশের বাইরে থাকে, তাদের ইনকামে যখন নাকি ডলার আসে, তখন আমরা এটিকে যেরকম বৈদেশিক আয় বলি, তেমনি বাংলাদেশে যারা গার্মেন্টে জব করে, গার্মেন্টে যারা কাজ করে, তারা কি বৈদেশিক মুদ্রা অর্জন করে না? তারা তো দেশে থেকে দেশের মধ্যে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। প্রবাসীরা যা করছে, তারাও তাই করছে। আমি প্রবাসীদেরকে খাটো করার জন্য বলছি না। তাহলে দেশের মধ্যে যারা করছে, তারা কেন বেতন বোনাস নিয়ে নিশ্চিন্ত না থেকে দুশ্চিন্তায় থাকবে যে আমি আমার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, মা বাবাকে নিয়ে, পরিবারকে নিয়ে কেন আমি এটি করতে পারবো না? এই দুশ্চিন্তা কেন থাকবে? এবং দেখা যায় দিন শেষে তাদেরকে সেই ব্লক করতে হচ্ছে রাস্তা। অবশেষে সেই জলকামান, পুলিশের লাঠিপেটা ইত্যাদি। তারা নিশ্চয়ই এটি চায়নি। গত ১ মাস আগে যখন তারা ভোট দিয়েছে, ভোট দিয়ে নতুন সরকারটি এনেছে, তারা সেটি চায়নি। তাহলে কি সব মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পেরেছে? তারপরও আমরা দেখতে পেয়েছি না, যে নৌপথে যারা যাত্রা করেছে, সেখানেও কিছু ভিডিও ভাইরাল হয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচানোর জন্যে, বাবাকে বাঁচানোর জন্যে একটি জলজ্যান্ত তরুণ পুরুষ, সে নিজেকে বিসর্জন দিয়ে দিল। একটি লঞ্চ আর একটি লঞ্চের উপরে উঠে গেল, ধাক্কা দিল, মানুষটিকে পিষে ফেলল। ঈদ যাত্রাটি এখানেই তার জীবনের শেষ যাত্রা হয়ে গেল। এই ঈদ যাত্রাটি তার জীবনের সব যাত্রা হয়ে গেল। আর সেই নারীর অবস্থা, অন্তঃসত্ত্বা নারীর অবস্থা। তাহলে এই ৩টি মন্ত্রণালয়, আমরা যদি এই যোগাযোগ মন্ত্রণালয়ের কথা বলি, সড়ক মন্ত্রণালয়ের কথা বলি, আমরা যদি রেল মন্ত্রণালয়ের কথা বলি, আমরা যদি নৌ মন্ত্রণালয়ের কথা বলি, তাহলে এই ৩টা মন্ত্রণালয় কেন এরকম ব্যর্থতার পরিচয় দিল? কেন এরকম অদক্ষতার পরিচয় দিল? তারা কি জানে না যে প্রতি বছর ২টি ঈদ আসে? তাদের কি প্রস্তুতি থাকবে না? তাহলে নতুন যে সরকার, তারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন মন্ত্রণালয়ের, তারা কি বোঝেননি বিষয়টি? এই অদক্ষতা আমরা দেখতে চাই না। আরেকটি মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়। ঢাকা থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূর নেত্রকোনায়। আমার জীবনের অভিজ্ঞতার কথা বলছি। ৮ থেকে ১০ ঘন্টা, ১২ ঘন্টা লেগে যায় যাতায়াত করতে এই ১৫০ কিলোমিটার। এর নাম কি ঈদযাত্রা? আমরা নিজস্ব গাড়িতে যাতায়াত করি। এই নিজস্ব গাড়িতে যাতায়াত করার পরও ১০ থেকে ১২ ঘন্টা লেগে যায়। তাহলে জনজীবন স্থবির হয়ে যায়। তখন সেটা একটা যন্ত্রণাদায়ক যাত্রা হয়। এটা ঈদ যাত্রা হয় না। এরপর আমরা বলতে চাই, এগুলোর কি কোনো ফয়সালা নেই? এর কি কোনো সমাধান নেই? আমরা মনে করি তদন্ত করে সরকারের উচিত ব্যবস্থা নেয়া। আমরা কিছু বলতে চাই না যে কেন এই ধরনের সমস্যাটি হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলতে চাই না। সরকার যথাযথ তদন্ত করুক, তদন্ত করে সে বিষয়টি দেখুক। কেন জ্বালানি মন্ত্রণালয় এই ঘটনাটি ঘটিয়েছে? যারা ঈদ যাত্রায় যাবে, তাদেরকে তেল না দিয়ে, তাদেরকে লিমিটেড তেল দিয়ে, আবার যে হয়রানি, যে লাইন ইত্যাদির কারণে মানুষের যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তার যথাযথ তদন্ত করে সেগুলোর ব্যবস্থা নেওয়া উচিত। আরেকটি কথা বলে শেষ করতে চাই। ঈদ যখন কিনা শেষ হয়ে গিয়েছে, এই মানুষগুলো আবার তার কর্মস্থলে ফিরবে। মানুষ কর্মস্থলে যখন বিভাগীয় শহরগুলোতে, এই ঢাকা শহরে, রাজধানীতে, এই চট্টগ্রামে ইত্যাদি অঞ্চলে ফিরবে, তখন যেন তাদের জীবনে আরেকটি দুর্ভোগ না নেমে আসে, এটি সরকারের কাছে আমাদের অনুরোধ রইল। সরকারের যে সকল অর্গান, আমরা চাই এবার অন্তত দায়িত্বশীলতার পরিচয় দিন। এই দায়িত্বশীলতার পরিচয় দিলে আমরা বুঝব যে সরকারটি এসেছে সেটি সাধারণ মানুষের কথা ভাবে, তারা নিজেদের ভুলগুলো কারেকশন করে। এই ঈদকে কেন্দ্র করে চারদিকে যে লুটপাটটি শুরু হয়, যাত্রাপথে অতিরিক্ত ভাড়া নিয়ে যে সকল হয়রানিগুলো হয়, এই হয়রানিগুলোর বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটি অপ্রতুল। আমরা চাই এটিকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। তবেই মানুষের এই ঈদ যাত্রায় বাড়ি ফেরা এবং
তাদের যে কর্মস্থলে আবার নতুন করে ফেরত যাওয়া সেটি স্বাভাবিক হবে। আর আমরা কোনো প্রকার দুর্ঘটনাকে দেখতে চাই না। আমরা চাই না কোনো পরিবার এই ঈদকে কেন্দ্র করে যাওয়া এবং আসার মধ্যে তার প্রিয় মানুষটিকে হারাক।